যাদের যাদের বচন করা নিয়ে সমস্যা হয় তাদের সুবিধার জন্য একটা ভিডিও প্রস্তুত করা হচ্ছে। তো যদি একটু খেয়াল করা হয় এবং একটু শান্তভাবে দেখা হয় তাহলে হয়তো আমরা সহজেই বুঝতে পারবো। তো আমরা যদি বইয়ে লক্ষ্য করি তো বচন গঠনের জন্য কিছু সাধারণ নিয়ম রয়েছে, যেখানে বচনের উদ্দেশ্য, ভিডিও সংযোজক সেগুলো বিষয়ে কিভাবে সাজানো হয় সেই বিষয়ে আছে। কিন্তু যেটাতে সমস্যা হয় সেটা হচ্ছে বচন গঠনের বিশেষ নিয়ম। এই বিশেষ নিয়ম যদি আমরা খেয়াল করি, প্রায় প্রত্যেক বইয়েই অন্তত 18 বা 20টা নিয়ম আছে। এখানে আপনারা দেখতে পাবেন, এখানে 1 নাম্বার, এখান থেকে আমি যদি শেষে চলে যাই তাহলে এইখানে এসে শেষ, এখানে আছে 16 নাম্বার নিয়ম। আর কোনো নিয়মে আবার ABCD আছে, অর্থাৎ সাব নিয়ম আছে। এরকম যদি হিসাব করা হয় তাহলে মোটামুটি প্রায় 20টার মতো নিয়ম হয়ে যায়, যা ছাত্রদের মনে রাখা বা সেটাকে সহজভাবে প্রয়োগ করা কঠিন হয়ে দাঁড়ায়। তো সেই বিষয়গুলোকে সামনে রেখে একটা আমি সহজ উপায়ে একটা স্ট্রাকচার তৈরি করেছি, যেটাতে ছাত্ররা খুব সহজেই বুঝতে পারবে এবং বচন করতে গেলে তাদের এত প্রেশার তৈরি হবে না এবং ভুলের সম্ভাবনা খুবই কম থাকবে। সেটা যদি আমরা খেয়াল করি, আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেহেতু বড় হয়ে গেছি, আমরা অন্তত একটা জিনিস খুব ভালো করেই বুঝতে পারি, সেটা হচ্ছে একটা বাক্য বললে সেই বাক্যের মধ্যে যদি আমরা দুইটা অর্থ প্রকাশ করি, অর্থাৎ একটা অর্থ হচ্ছে সম্পূর্ণ আর একটা অর্থ হচ্ছে আংশিক। সম্পূর্ণ মানে সম্পূর্ণই, আংশিক মানে আংশিক। এইভাবে যদি আমরা খেয়াল করি, যেরকম আমরা যদি যখনই বলি যে বেশিরভাগ ফুল লাল, আমরা অন্তত এটুকু বুঝতে পারি যে বেশিরভাগ ফুল লাল বলা হলো, এখানে কিন্তু সম্পূর্ণ বলা হলো না। মানে বেশিরভাগ মানে হতে পারে ফুল 100টা আছে, তার মধ্যে 99টা লাল। বাট যদি বলি সব ফুল লাল, তখন কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে সবগুলোর কথাই বলছে। ঠিক এই কথাটাই আমি সাধারণভাবে খাতায় লিখে বোঝানোর চেষ্টা করছি। এখানে যদি একটু খেয়াল করা হয় তাহলে আরেকটু ভালো হবে, আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। সেটা হচ্ছে, আমি যে কোনো বাক্যের অর্থকে বোঝার চেষ্টা করব। বাক্যটা পড়লে অ্যাকচুয়ালি বচন করার জন্য যে সমস্ত বাক্য প্রশ্ন হিসেবে থাকে, প্রত্যেকটা বাক্যের মধ্যে কোনো না কোনো শব্দ থাকে প্রায়ই, যার দ্বারা পরিমাণটা বোঝা যায়। তো এবং এই পরিমাণ বোঝানোর জন্য আমরা আমাদের পূর্বের যে জ্ঞান আছে সেই অনুপাতে এটাকে ধরতে পারবো। আমি একটু খেয়াল করছি, একটু এখানে খেয়াল করলে দেখা যাবে যে আমি লিখেছি, দুইটা পার্টেই করেছি। একটা হচ্ছে সম্পূর্ণ বোঝালে সামান্য বচন হবে। সম্পূর্ণ বোঝালে সামান্য বচন হবে, এই সম্পূর্ণ এই বিষয়টা যদি না বুঝি, অঙ্কের ভাষায় আমি নিচে লিখে দিয়েছি 100% ইকুয়াল 100%, অর্থাৎ 100তে 100, তার মানে সম্পূর্ণ। এই সম্পূর্ণ যদি বোঝায় তাহলে সামান্য বচন হবে, এবং সেইটা আবার দুই রকম হতে পারে, সদর্থক আর নয়ার্থক। বাক্যটাকে যদি আমি আবার পড়ি তাহলে বাক্যটা হ্যাঁ বলছে না না বলছে। যদি হ্যাঁ বলে তাহলে সদর্থকটা অর্থাৎ এ হবে, যদি না বলে তাহলে নয়ার্থকটা তাহলে ই হবে। ঠিক একইভাবে আমি একটা বাক্য পড়লাম, তার মানেটা যদি আংশিক বোঝায়, যেমন বলল কিছু বালক চালাক। এবার আমরা তো আমাদের সাধারণ ব্যক্তিগত জীবনে এই ধরনের শব্দগুলোর বাক্যের মানে বলতেই পারি, কিছু বালক চালাক। এখানে তো আর সবাইকে বোঝাচ্ছে না। এই যে বোঝাচ্ছেন তার মানে কি 100% নট ইকুয়াল 100%, অর্থাৎ আমার মাথায় সবসময় দুটা জিনিসই খেলবে, হয় 100-এ 100, আর না হলে কোনো রকম ঘাটতি মানেই আংশিক। তাহলে এখানে বলছে কিছু বালক চালাক, তাহলে কিছু বালক চালাক, তাহলে আমি আংশিক অর্থাৎ বিশেষ বচনে চলে গেলাম। এবার বিশেষ বচনেও দুইজন আছে, একজন আই, একজন ও। আইটা সদর্থক, ওটা নয়ার্থক। যেহেতু বলছে কিছু বালক চালাক, তাহলে বাক্যটা হ্যাঁ বলছে না না বলছে? না বলেনি, হ্যাঁ বলছে। অতএব যথারীতি আই বচন হয়ে গেল। অর্থাৎ আমি বলতে যাচ্ছি এটাই, যে কোনো একটা বাক্য থাকলে সেই বাক্যটার বচন হওয়ার সম্ভাবনা এও হতে পারে, ইউ হতে পারে, আয়ও হতে পারে, ও হতে পারে। কিন্তু সঠিক পৌঁছাতে গেলে আমি প্রথমত দুইটা ভাগ করে নিচ্ছি, সেটা হচ্ছে বাক্যটার মানে সম্পূর্ণ বোঝাচ্ছে না আংশিক বোঝাচ্ছে।
যদি সম্পূর্ণ বোঝায় তাহলে আংশিকের 2টা বাদ চলে গেল, তাহলে 4টা থেকে 2টা অটোমেটিক বাদ হয়ে গেল। এবং সম্পূর্ণতে ঢোকা যাওয়ার পর বাক্যটাকে আরেকবার পড়ে দেখব বাক্যটা হ্যাঁ বলছে না না বলছে। যদি হ্যাঁ বলে তাহলে এ নাম দেব, যদি না বলে তাহলে ই নাম দেব। ঠিক একইভাবে বাক্যটা আমি পড়ে যদি দেখি যে না বাক্যটা আংশিক বোঝাচ্ছে তাহলে আমি আংশিকে ঢুকে যাব, অর্থাৎ বিশেষে ঢুকে যাব। তারপরে বাক্যটা আমি দ্বিতীয়বার পড়ে দেখব বাক্যটা কি হ্যাঁ বলা আছে না না বলা আছে। হ্যাঁ বলা থাকলে আইকে দিব নাম, আর যদি না বলা থাকে তাহলে ও নাম দেব। যেই আমার নাম দেওয়া হয়ে গেল তখন প্রত্যেকটা বচনের আবার বচনাকার বলা আছে। এই বচন থাকলে বলতে হয় সকল এস হয় পি। এস মানে সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য পদ, পি মানে প্রেডিকেট অর্থাৎ বিধেয় পদ। অর্থাৎ বাক্যে যা থাকবে সেখান থেকে শুধু আমাকে উদ্দেশ্য আর বিধেয় পদকে নিতে হবে। আর এইটা হচ্ছে তার স্ট্রাকচার, বচনাকার। অর্থাৎ এখানে আমি সকল এস হয় পি, আমি এস বাক্যের মধ্যে যদি বালক উদ্দেশ্য পদ হয় তাহলে বালক বসাবো, আর চালাক বিধেয় পদ হয় তাহলে চালাক বসাবো। এইভাবে সেট করলেই এটা হচ্ছে বচনাকার। ঠিক একইভাবে ই এর ক্ষেত্রে বলতে হবে কোনো এস নয় পি, আয়ের ক্ষেত্রে বলতে হবে কোনো এস হয় পি, ওয়ের ক্ষেত্রে বলতে হবে কোনো এস নয় পি। এইটুকু যদি আমি বুঝতে পারি তাহলে আমার যে বচন শেখার বিষয় আছে তাও সেখানে আমি মোটামুটি 60 to 70% বচন আমি করতে পারবো, অর্থাৎ যেগুলো একদমই সাধারণ, যেগুলোতে কোনো জটিলতা নেই। জাস্ট শুধু এইটুকুকে আমি যদি খেয়াল করতে পারি। এইবার চলে আসি যেগুলো মানুষের বিভ্রান্ত করে, কিছু ব্যতিক্রম আছে বচন। আমি এখানে কয়েকটা বিশেষ উল্লেখ করেছি, লিখে নিয়েছি, সেগুলো একে একে বলছি। পুরো বৃত্তান্ত লিখিনি, জাস্ট আমি এখানে একটু টাচ দিয়েছি, বাকিটা মুখে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, এই ধরনের শব্দগুলো দিয়ে যে বচন থাকে, তো এটা নিয়ে অনেকেরই সমস্যা তৈরি হয়। এইটাকে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এই শব্দগুলোর যে বাক্যে এই শব্দগুলো যখন ব্যবহার করা হবে তখন আমাকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাকে খেয়াল রাখতে হবে যে এই শব্দগুলি যদি বাক্যে উদ্দেশ্য ও বিধেয় পদের প্রথমে থাকে, অর্থাৎ বাক্যের প্রথমে থাকে, এবং বাক্যটা যদি হ্যাঁবাচক হয় তাহলে আচ্ছা যাই হোক, তার আগে আমি সহজ করে অন্য আরেকটা কথা বলি। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এই ধরনের শব্দগুলি যদি বাক্যে থাকে, কোথায় থাকে পরে বলছি, যদি বাক্যে থাকে এবং বাক্য যদি সদর্থক হয় তাহলে এ বচন হবে। তাহলে এ বচন তো হয়ে গেল। এবার বিষয় হচ্ছে যদি শব্দগুলো বাক্যের প্রথমে থাকে তাহলে তাকে বচনে করার সময় উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান পরিবর্তন করতে হবে। অর্থাৎ বাক্যে যে উদ্দেশ্য ছিল বচনে গিয়ে সে বিধেয় হবে, আর বাক্যে যে বিধেয় ছিল বচনে গিয়ে সে উদ্দেশ্য হবে। কিন্তু এই শব্দগুলোই যদি বাক্যে উদ্দেশ্য ও বিধেয় পদের মাঝখানে থাকে তাহলে কিন্তু বচন সেই এই হবে, বাক্য আগেই বললাম সদর্থকলেই হবে। কিন্তু সাজানোর সময় তখন আর উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করতে হবে না। অর্থাৎ আমি সহজেই এটা বলতে যাচ্ছি, শব্দগুলি যদি বাক্যের প্রথমে থাকে তাহলে বচন করার সময় উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান পরিবর্তন করতে হবে, আর শব্দগুলি যদি উদ্দেশ্য ও বিধেয় পদের মাঝখানে থাকে তাহলে বচন করার সময় কোনো রকম স্থান পরিবর্তন করতে হবে না। এইখানে এছাড়াও আরেকটি এখানে প্রশ্ন আসবে। এবার সদর্থকের বেলায় তো বুঝলাম, যদি নয়ার্থক হয়, হ্যাঁ নয়ার্থকটা সহজেই দেখা যায় না সাধারণত, তবুও জেনে রাখা যদি কারো ইচ্ছা হয়, সেটা হচ্ছে যদি নয়ার্থক হয় তাহলে সেটাকে বচন করতে গেলে এ এবং ই এইভাবে এ বচন সাজাতে হবে, এবং মাঝে এবং লেখে তারপর ই বচনে সাজাতে হবে, দুটি বচনের আকারে সাজাতে হবে। এ বচনে যখন সাজাবো তখন উদ্দেশ্য পদের বিরুদ্ধ পদ করতে হবে। অর্থাৎ আমি যদি বলি যে
কেবল পশুরাই হিংস্র নয়, কেবল পশুরাই হিংস্র নয়, তাহলে বলতে হবে সকল অপশু হয় হিংস্র। এটা একটা গেল। তারপরে এবং লিখে লিখতে হবে কোনো পশু নয় হিংস্র। এইভাবে আমাকে এটা সাজাতে হবে। এটা খুবই কম দেখা যায়, তো যদি আগের দুটো বোঝা হয় সেটাই বেটার, এবং পরবর্তীতে এটা যদি কেউ এক্সট্রা বুঝতে চায় তাহলে এটা খেয়াল করতে পারে। ঠিক আরও কিছু ব্যতিক্রম আছে, সেটা বুঝতে পারি। ছাড়া ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ছাড়া। এই যে শব্দ যদি যেমন বললো একটি ছাড়া সব ধাতু কঠিন, একটি ছাড়া সব ধাতু কঠিন, এখানে যে বিষয়টি ছাড়া বলা হয়েছে সেই বিষয়টি কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি, তাই এটা আইবচন হবে। কিন্তু যখন বলা হবে পারদ ছাড়া সব ধাতু কঠিন, তখন এ বচন হয়ে যাবে, এবং ছাড়া বিষয়টি কিন্তু নির্দিষ্ট করে বলা হয়েছে। তখন লিখতে হবে সকল ধাতু, ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হবে পারদ ছাড়া, তারপরে বলতে হবে হয় কঠিন। এবার ইম্পর্টেন্ট বিষয়, ছাড়া আছে সেই সঙ্গে নয় আছে, ছাড়া আছে সেই সঙ্গে নয় বলে দিচ্ছে। যেমন মূর্খ ছাড়া আর কেউ সবুজ ক্ষেতের ধারক নয়, ছাড়া আছে সঙ্গে নয় আছে। সহজ বিষয়, ছাড়া প্লাস নয় থাকলে এ বচন করতে হবে, এবং এটাকে যখন বচন করা হবে এইটার বেলায়ও উদ্দেশ্য ও বিধেয় পদের পরিবর্তন করে বচন করতে হবে। এবার আমরা চলে আসি আছে শব্দটিতে। আছে শব্দটি আছে দিয়ে বাক্য বললে সেটা সদর্থকই হবে, কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আছে শব্দটি থাকলে সদর্থক হিসেবে এ এবং আই দুই বচনই হতে পারে। এবার বুঝবো কিভাবে কখন আই হবে আর কখন এ হবে। এই বোঝার জন্য স্পষ্ট বিষয় হচ্ছে যে বিষয়টি সম্বন্ধে যার সম্বন্ধে যেটি আছে বলা হচ্ছে, যার সম্বন্ধে যেটি আছে বলা হচ্ছে সেটি যদি আবশ্যিক হয় তাহলে এ বচন হবে, বাট সেটি যদি আকস্মিক হয় তাহলে আই বচন হবে। যেমন যদি বলা হয় পদার্থের ওজন আছে, পদার্থ সম্পর্কে বলা হলো ওজন, তাহলে পদার্থ থেকে ওজন কখনোই বিচ্ছিন্ন করা যাবে না, ওটা আবশ্যিক, তখন সেটা এ হয়ে যাবে। কিন্তু যদি বলা হয় সবুজ টিয়া আছে, তাহলে টিয়া সম্পর্কে বলা হলো সবুজ, তো টিয়ার সঙ্গে সবুজ থাকতেও পারে সবসময়, নাও পারে, আকস্মিক, তো তখন হয়ে যাবে হচ্ছে মানে আকস্মিক বোঝালে হবে আই বচন, আর আবশ্যিক বোঝালে হয়ে যাবে এ বচন। এবার চলে আসি কদাচিৎ, কশ্চিৎ, খুব কম, খুব অল্প, দু একটি, স্বল্প সংখ্যক, এই ধরনের শব্দগুলো যদি থাকে আমরা অন্তত এইটুকু বুঝতে পারছি খুব কম বা খুব অল্প এটাতে যে আংশিক বোঝাচ্ছে তার মানে বিশেষ বচন হবে, এইটুকু নিশ্চিত। কিন্তু ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এই বাক্যগুলো মানে কদাচিৎ দিয়ে যে বাক্যগুলো তৈরি হয়, এই শব্দ দিয়ে যে বাক্যগুলো তৈরি হয়, সেই বাক্যটা যদি হ্যাঁবাচক হয় তাহলে উত্তরটা করতে হবে নাবাচক, আর বাক্যটা যদি নাবাচক হয় তাহলে উত্তরটা করতে হবে হ্যাঁবাচক, হবে তো বিশেষ বচনে। তার মানে যদি বলি খুব কম লোক ধনী, তাহলে বাক্যটা হ্যাঁবাচক, তাহলে নাম হয়ে যাবে ও। কিন্তু যদি বলি খুব কম লোক ধনী নয়, তাহলে বাক্যটা যেহেতু না করলাম তাহলে উত্তরটা হয়ে যাবে আই বচন। এবার চলে আসি রা। রা দিয়ে শব্দ দিয়ে ব্যবহার করে বাক্য হয়, যেরকম কবিরা আবেগপ্রবণ, শিশুরা সরল, ছাত্ররা মেধাবী। আমরা আমাদের জীবনে রা শব্দটা কখনো সম্পূর্ণ অর্থে ব্যবহার করি, কখনো আংশিক অর্থে ব্যবহার করি। তো আমি কি করে বুঝবো যে এটা হচ্ছে সম্পূর্ণ অর্থে না আংশিক অর্থে? ঠিক আছের বেলা যেরকম একটু খেয়াল করলাম, ঠিক একইভাবে এখানেও যদি খেয়াল করি তাহলে আমরা বুঝে যাব। যেমন বলা হচ্ছে কবিরা আবেগপ্রবণ, এখানে রা বলতে সব কবিকেই বোঝাচ্ছেন, আবেগ, কবি সম্বন্ধে আবেগ বলা হয়েছে, তো আবেগ না হলে কবিতা হবে না। তো
কবি যার যিনি কবি তার মধ্যে আবেগ থাকবেই। শিশুরা সরল, শিশু মাত্র যে সরল এইরা, কিন্তু ছাত্ররা মেধাবী বললে সব ছাত্র মেধাবী এটা হয় না। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি বাস্তবে, তাহলেও এই বিষয়টা বুঝতে পারবো। তো রা থাকলেও সেই জন্য কখনো বিশেষ হবে, কখনো সামান্য বচন হবে, কিন্তু হবে যদি সদর্থক হয় তাহলে এই ঘটনাগুলো ঘটবে। আর নয় নেই না বললে তো এই বচন হয়ে যাবে। এবার চলে আসি প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য বলছে যেসব প্রশ্নবোধক বাক্যে প্রশ্নের মধ্যেই উত্তর অন্তর্নিহিত আছে সেই সব প্রশ্নবোধক বাক্যের বচন করা যায়। এইবার প্রশ্নের উত্তর যা হবে সেই অনুপাতে বচন হবে, এবং এগুলো সামান্য বচন হয়। যেমন, কোন মা তার সন্তানকে ভালোবাসে না? উত্তর পরিষ্কার, সব মাই তার সন্তানকে ভালোবাসে। যেহেতু উত্তর বললাম সব মাই তার সন্তানকে ভালোবাসে, সেই জন্য এ বচন। পরে যদি বলা হয় অর্থ কে না চায়? উত্তর সবাই বলবে সবাই চায়, তাহলে এ বচন। আবার যদি বলা হয় মানুষ কি সর্বজ্ঞ? অর্থাৎ সর্বজ্ঞ বলতে যিনি সব কিছু জানেন। এমনকি মানুষ বলা যাবে যে যিনি সব কিছু জানেন, সব জ্ঞানের অধিকারী, তখন উত্তর না চলে আসবে, তখন ই বচন হয়ে যাবে, অর্থাৎ কোনো মানুষ নয়, সর্বজ্ঞ। আর একটা বিষয় হচ্ছে নাম, সর্বনাম, এগুলো হচ্ছে বিশিষ্ট বচন, একবাচক বোঝায়। নাম যদি বোঝায়, যেমন প্লেটো, রবীন্দ্রনাথ কবি, সে। সর্বনাম সে, তিনি, তারপরে দিস দ্যাট, অর্থাৎ এটি ওটি সেটি ইত্যাদি যদি বোঝায়, এগুলোর বেলায় সামান্য বচন হয়, এবং বাক্যটি হ্যাবাচক হলে এ, আর নাবাচক হলে ই। এই যে আজকে আমি যে বিষয়টা বললাম সংক্ষেপে, যদি কারো এই বিষয়ে আরও বৃত্তান্ত জানার ইচ্ছা হয়, তাহলে আমি এই যে পার্ট করে যে এখানে নাম্বারগুলো করেছি, তো শুধু এগুলোই একটা সিঙ্গেল ভিডিও করে আবার আপলোড করব। যদি তোমাদের এটা দেওয়ার পরেও যদি আর জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দিও। আমি আবার পার্ট করে উদাহরণ দিয়ে জানিয়ে দেব। আজকে আমার ঠিক এইটুকুই করছি, সময় ছিল না। ধন্যবাদ।